গৌড়ের সিংহাসনে তখন রাজা হোসেন শাহ। সেই সময় 1495 থেকে 96 সালে অর্থাৎ পঞ্চদশ শতাব্দীতে বিপ্রদাস পিপলাই রচনা করেন মনসা বিজয় কাব্য। সেই কাব্যে চাঁদ মণিকের আদিগঙ্গা দিয়ে বাণিজ্য যাত্রায় উঠে এসেছে আদিগঙ্গার তীরবর্তী এক জনপদের কথা। এর কিছু বছর পর চৈতন্যদেবের পুরী যাওয়ার পথেও এই গ্রামের নাম উঠে আসে। কি ছিল এই গ্রামের নাম, যে পথ দিয়ে যাওয়ার সময় তীর্থযাত্রী বা সাধারণ মানুষের ভয়ের অন্ত ছিল না? সব কিছুর পিছনেই কিন্তু আছে অনেক ঘটনা, আছে অনেক কিছু অজানা ইতিহাস। সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কত কিছুই রয়ে গেছে অজানা এখনো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। বর্তমানে শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত অঞ্চল। প্রাচীনকালে কালীঘাটের পাশে এই গ্রাম ছিল জলা ও গভীর জঙ্গলে ঘেরা। এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু। চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। ঐতিহাসিক পিটি নায়ারের মতে 1717 খ্রিস্টাব্দে ইংরেজরা মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে তাদের বসতির চারপাশের 38টি গ্রাম ধার নেন। এর মধ্যে 5টি গ্রাম ছিল হুগলি নদীর অপর পারে হাওড়া জেলাতে। বাকি 33টি গ্রাম বর্তমান কলকাতা জেলাতে অবস্থিত। আবার H.A. কটনের মতে তুলনামূলকভাবে আয়তনে ক্ষুদ্র ব্রিটিশ বসতির সাথে তারা 10ই সেপ্টেম্বর 1794 খ্রিস্টাব্দে আবেদন অনুযায়ী আশেপাশের 55টি গ্রাম ধূর্ততার সাথে লাভ করে। এগুলি ডিহি 55 গ্রাম নামে পরিচিত ছিল। এই 55টি গ্রামের মধ্যে অন্যতম ছিল ডিহি মনোহরপুরের মধ্যে বেলতলা, মনোহরপুর যা বর্তমানে মনোহরপুকুর, কালীঘাট, মুদিয়ালি, সাহানগর এবং কৈখালী। টালিগঞ্জ নামটা শুনলেই সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। হ্যাঁ, যার পথ চলা শুরু এখান থেকেই। কিন্তু এর বাইরেও টালিগঞ্জের এক সুদীর্ঘ ইতিহাস আছে। আপনারা জানেন কি টালিগঞ্জের নামকরণ কিভাবে হলো? চলুন আজ জানবো টালিগঞ্জ সম্পর্কে কিছু কথা। টালিগঞ্জের নামকরণ কিভাবে হলো বা এর ইতিহাস কি সেটা জানার আগে চলুন জেনে নিই টালিগঞ্জের সাথে জড়িত আরেকটি ইতিহাসের কথা। টিপু সুলতানের রাজত্বকাল ছিল 14ই নভেম্বর 1750 থেকে 4 মে 1799 পর্যন্ত। একদিকে তিনি যেমন সুলতান ছিলেন, অন্যদিকে ছিলেন বড় পণ্ডিত ও কবি। মাইসোরের রাজধানী শ্রীরঙ্গপট্টনম ব্রিটিশ বাহিনীর দ্বারা দখল হয়। টিপু সুলতানের মৃত্যুর 6 বছর পর তৎকালীন ব্রিটিশ শাসক 1806 সালে টিপুর পরিবারকে স্থানান্তরিত করে কলকাতায়। কারণ হিসেবে জানা যায় একদিকে রাষ্ট্র থেকে ছত্রভঙ্গ করা এবং তাদের নজরবন্দি করা। এইভাবেই ধীরে ধীরে তারা হয়ে ওঠেন কলকাতাবাসী। টিপু সুলতানের পুত্র গোলাম মোহাম্মদ যখন কলকাতায় আসেন তখন তিনি ছিলেন ছোট শিশু। তিনিও ছিলেন তার বাবার মতোই বিভিন্ন গুণাবলী সম্পন্ন। তিনিও বিভিন্ন সমাজ কল্যাণ কাজের সাথে জড়িত ছিলেন। টিপু সুলতানের নামে প্রথম মসজিদটি ধর্মতলা অঞ্চলে এবং দ্বিতীয়টি টালিগঞ্জে। টালিগঞ্জে মসজিদ নির্মাণের পাশাপাশি একটি মিউজিয়ামও তৈরি করার কথা ভাবেন গোলাম মোহাম্মদ। 5 বিঘা জমির ওপর অবস্থিত এই মসজিদটি, যেখানে ধর্মীয় কাজের পাশাপাশি কলকাতার মানুষ তার পিতার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। সেই জন্যই মিউজিয়াম তৈরির ভাবনা মাথায় এসেছিল তাঁর। তিনি মিউজিয়ামটির নাম দেন মহীশূরের টাইগার। তার কারণ টিপু সুলতান টাইগার অফ মহীশূর নামেও পরিচিত ছিলেন। কিন্তু মিউজিয়ামটির অস্তিত্ব বর্তমানে পাওয়া যায় না। টিপু সুলতানের আরেক পুত্র ছিলেন যার নাম প্রিন্স আনোয়ার শাহ। টিপু সুলতানের 2 পুত্রের নামেই কলকাতাতে 2টি রাস্তা রয়েছে। একটি হলো প্রিন্স আনোয়ার শাহ রোড আর অন্যটি হলো প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড। এবার আসি টালিগঞ্জের নামকরণের ইতিহাসের কথায়। নামকরণের ইতিহাসের কথায় 2টো অধ্যায় আছে। অমাবস্যা তিথিতে কালী পুজো হবে আর ডাকাতদের কথা উঠবে না, তাই কখনো হয়? ডাকাতির আদর্শ সময় তো অমাবস্যার রাতে ঘোর অন্ধকারে।
নানান গল্পগাছায় শোনা যায় ডাকাতির আগে নাকি শক্তির আরাধনা করত ডাকাতরা, যাতে তারা নির্বিঘ্নে ডাকাতি সমাধা করতে পারে। এই কলকাতাতেও ডাকাতদের সংখ্যা নেহাত কম ছিল না, আর তাদের প্রতিষ্ঠা করা কালী এবং কালী মন্দিরের সংখ্যাও নেহাত কম নয়। তেমনই এক ভয়ঙ্কর ডাকাত হলেন রসা ডাকাত। একদিকে কালীঘাট, পাশে আদিগঙ্গা, ফলে এই পথ দিয়ে কালীঘাট দর্শনে যেতেন ভক্তরা। জঙ্গলে ঘেরা আদিগঙ্গা পাড়ের এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় তাই রসার হাত থেকে নিস্তার পেতেন না তীর্থযাত্রীরা। রসা ডাকাত সম্পর্কে তেমন কোনো লিখিত নথি পাওয়া যায় না। কথিত আছে তার ডাকাতির ধরন ছিল রসা হাতিয়ার দিয়ে মানুষ মারা, তাই তার নাম হয় রসা ডাকাত। কিন্তু আরেকটি তথ্য উঠে আসে, গ্রামটির নাম ছিল রসা। রসা হাতিয়ারের থেকে রসা ডাকাত কিনা জানা নেই, কিন্তু সেখানে বলছে রসা গ্রামের ডাকাত বলে তার নাম হয়েছে রসা ডাকাত। এই রসা ডাকাতের প্রতিষ্ঠিত কালী আজ পূজিত হন কুদঘাট অঞ্চলের মুর এভিনিউতে রসা কালী নামে। বলা হয় রসা ডাকাত শুধু ডাকাত ছিল না, ছিল একজন সাধকও। তাই অনেকেই তাকে পাগল ছেলে বলেও ডাকত, আর তার থেকেই এই পুরো গ্রামটির নাম হয়ে যায় রসা পাগলা। দুর্ভাগ্যবশত আমরা যখন ভিডিওটি করতে গেছিলাম তখন মন্দির সংস্কারের কাজ চলছিল, তাই মায়ের মূর্তিটি আপনাদেরকে দেখাতে পারলাম না। হ্যাঁ, যা বলছিলাম, শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্যদেবের পুরী যাত্রার সময় এই রসা পাগলা গ্রামের উল্লেখ পাওয়া যায়। তার মানে বোঝাই যাচ্ছে রসা ডাকাত বা রসা পাগলা গ্রামের অস্তিত্ব ষোড়শ শতকের অনেক আগে থেকেই। এবার আসি আরেকটি অধ্যায়ের কথায়। একসময় কলকাতা ও আসামের মধ্যে একমাত্র নদীপথেই বড় বড় নৌকা যোগে যাতায়াত করতে হতো। তাতে সময় লাগতো 6 থেকে 7 সপ্তাহ। শুধু আসাম থেকে নয়, পূর্ববঙ্গের যে কোনো জেলা থেকে আসতে হলেই নদীপথ ও বড় বড় নৌকোয় ছাড়া অন্য উপায় ছিল না। ভারী ভারী মালপত্র নৌকা বোঝাই করে আনতে হতো। নদীপথে গোয়ালন্দে এসে সেখান থেকে আরিওল খাঁ, হরিণঘাটা, ভাঙর, মালঞ্চ, রায়মঙ্গল, হারিয়াভাঙা, গোসবা, মাতলা, জামিরা ও সপ্তমুখী নদী হয়ে পশ্চিমে সাগরদ্বীপ ও পূর্বে মূল ভূখণ্ডের মধ্যবর্তী বটতলা নদীর মধ্যে দিয়ে এসে কলকাতা থেকে 70 মাইল দক্ষিণে মাড পয়েন্ট নামক জায়গায় হুগলি নদীতে ঢুকে কলকাতায় আসতে হতো। এই ঘুরপথে আসতে অনেক সময় লাগতো। মালপত্র ও যাত্রী বোঝাই নিয়ে একমাত্র বড় বড় স্টিমারের পক্ষে এই পথে আসা সম্ভব হতো, কিন্তু ভারী মালপত্র ও যাত্রী বোঝাই নৌকোর পক্ষে এই পথে সমুদ্রের গা ঘেঁষে আসা, বিশেষত বর্ষাকালের 4 মাস অত্যন্ত বিপজ্জনক ও প্রায় অসম্ভব ছিল। অথচ অন্তত বরিশাল থেকে চাল ও সুন্দরবন থেকে কাঠ কলকাতার বাজারে না আনলেই নয়। তাই কলকাতা থেকে অন্তত বরিশাল পর্যন্ত একটা সংক্ষিপ্ত ও সহজ পথ আবিষ্কার করা দরকার হয়ে পড়ল। এই সমস্যার সমাধান করলেন কে? না, উইলিয়াম টলি বা টালি। তিনি গভর্নমেন্টকে প্রস্তাব দিলেন যে সম্পূর্ণ মজে যাওয়া আদিগঙ্গার শুকনো খাতকে সম্পূর্ণ নিজের খরচে কাটিয়ে আসাম উপত্যকার ও পূর্ববঙ্গের জেলাগুলির এবং 24 পরগনার ও সুন্দরবনের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উৎপন্ন দ্রব্য তিনি খিদিরপুরে আনবার ব্যবস্থা করলেন। সরকার এই প্রস্তাবে রাজি হলেন এবং টলি সাহেবকে প্রয়োজনীয় জমির মেয়াদি ইজারা, এই খাল দিয়ে যেসব নৌকা চলাচল করবে তাদের কাছ থেকে টোল অধিকার ও এই খালের ধারে একটি গঞ্জ বা বাজার বসাবার অনুমতি দিলেন। সাবেক আদিগঙ্গা বর্তমানে হেস্টিংসের কাছে বেরিয়ে পূর্বমুখে গড়িয়া পর্যন্ত 8 মাইল গিয়ে বেঁকে দক্ষিণ দিকে অর্থাৎ রাজপুর হরিনাবির দিকে বইত। মেজর টলি গড়িয়া পর্যন্ত 8 মাইল আদিগঙ্গার খাতকে কেটে খানিকটা গভীর ও চওড়া করলেন। গড়িয়া থেকে দক্ষিণ মুখে না গিয়ে সোজা পূর্বমুখে 9 মাইল লম্বা একটি সম্পূর্ণ নতুন খাল কাটিয়ে শামুকপোতা ও তারদা বন্দরে নিয়ে গিয়ে সেকালে প্রবল বেগে বয়ে যাওয়া বিদ্যাধরী নদীর সাথে যোগ করে দিলেন। হেস্টিংস থেকে শামুকপোতা বা তারদা পর্যন্ত 17 মাইল খালকে বলা হয় টালির নালা। টালি তো হলো, কিন্তু গঞ্জ? টালি সাহেবের বসানো বাজার বা গঞ্জ কোথায় ছিল? যেখানে খিদিরপুর ডক থেকে বোট ক্যানেল টালির নালায় পড়েছে তার ঠিক দক্ষিণে বজবজ রেল লাইন তার উপর দিয়ে চলে গেছে। আরও কিছুটা দক্ষিণে টালির নালার পূর্ব পারে এই গঞ্জ বা বাজার ছিল।
এখন পূর্ব পশ্চিমে সমস্ত অঞ্চলটার নাম হয়েছে টালিগঞ্জ। কিন্তু যার নামে এই বিস্তৃত অঞ্চলের নাম, সেই টালি সাহেবের গঞ্জ বা বাজার বহুদিন হয় নিশ্চিহ্ন হয়ে গেছে। বোধহয় টলি সাহেবের মৃত্যুর সঙ্গে সঙ্গেই। তার স্ত্রী বিলেতে থাকতেন। খুব সম্ভবত তিনি বাজারের মালিক ছিলেন না, নইলে কারো না কারোর সাথে এই বাজারেরও বিলি বন্দোবস্তের বিজ্ঞাপন তার তরফ থেকে আমরা পেতাম। টালিগঞ্জের আগের নাম ছিল রসাপাগলা, সে কথা আপনারা আগেই শুনলেন। তবে অনেক ইতিহাসবিদদের মতে এই গ্রামটির আসল নাম ছিল ডিহি মনোহরপুরের অন্তর্গত কৈখালি গ্রাম। লোকমুখে বহু শতাব্দী আগেই রসাপাগলা হয়ে যায়, কারণ 55 গ্রামের মধ্যে রসাপাগলা গ্রামের নাম পাওয়া যায় না। তবে রসাপাগলা ঠিক কবে থেকে টালিগঞ্জ হলো তা নিয়ে বিতর্ক আছে। তবে ইংরেজ শাসকদের সঙ্গে যুদ্ধে টিপু সুলতান মহীশূরের শ্রীরঙ্গপত্তমে নিহত হয়েছিলেন 1792 সালে। তার মৃত্যুর পর তার বংশধরদের পাঠিয়ে দেওয়া হয় কলকাতার রসাপাগলা নামক গ্রামে। 1795-এও রসাপাগলার অস্তিত্ব ছিল। মেজর টলি মারা যান 1802 সালে। তাহলে অনুমান করাই যায় 1795 থেকে 1802 সালের মধ্যেই রসাপাগলা নাম বদলে টালিগঞ্জ হয়ে যায়। চৌরঙ্গি থেকে টালিগঞ্জ পর্যন্ত রসাপাগলা রোড তৈরিতেও মেজর টলির হাত ছিল বলে মনে করা হয়। রসাপাগলা রোড বর্তমানে কি, সেই ইতিহাস নিয়ে আসবো আমরা পরবর্তী এক সময়। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।